এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ তোমরা বেশ ভালো আছো। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, আর এই চ্যাপ্টারের নাম হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। তো এটা টাইপ নাম্বার 1 যেটা, সেটা শুরু করার আগে আমরা কিছু বেসিক থিওরি শিখব। খুব বেশি না, যতটুকু আমাদের জানা দরকার ঠিক ততটুকুই। আর বাকি অংশটুকু তোমরা আশা করি জানো, অথবা ওয়ান ফটে তোমরা দেখে নিবা। ওকে, তো চলো আমরা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটা কি জানি একটু লিখি। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ হচ্ছে এইটা। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, এটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। পিভি ইকুয়াল টু এনআরটি, এটা তোমরা ওই যে পরিবেশ রসায়ন চ্যাপ্টারে খুব ভালো মতো পড়ছো। আর আদর্শ মানে তোমার গ্যাসের যে সূত্রগুলো আছে, যেমন ধরো বয়েলের সূত্র, এটা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। বয়েলের সূত্র এটা হচ্ছে পি ইজ প্রপোর্শনাল 1/v, এখানে টি হচ্ছে কনস্ট্যান্ট। এরপরে চার্লসের সূত্র সম্পর্কে আইডিয়া রাখবা। আবার গেল-উসাকের সূত্র সম্পর্কে একটা আইডিয়া রাখবা। এখানে চার্লসের সূত্রটা হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টি, আর গেলুসকের সূত্র হচ্ছে পি ইজ প্রপোর্শনাল টি। এখানে তোমার প্রেসারটা হচ্ছে কনস্ট্যান্ট, আর এখানে ভলিউমটা হচ্ছে কনস্ট্যান্ট। তো এখানে আমি যদি, আচ্ছা আর একটা পেজ নেই, চলো আমি যদি বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র লিখি, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র লিখি, এটা আসবে এরকম, পি ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমরা এটা কখন আমরা ইউজ করি, যখন তোমার হচ্ছে চাপ, আয়তন এবং তাপমাত্রা তিনটাই যখন পরিবর্তনশীল হয়, তখন আমরা এই সূত্র ইউজ করি। ওই P1V1/T1 = P2V2/T2, ওই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথ করি। আর আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ থেকে আমরা একটা সূত্র নিয়ে আসতে পারি, D = হচ্ছে PM/RT। পরিবেশ রসায়নে এই জিনিসগুলো খুব ভালো মতো পড়ানো হয়েছে। আর ডিটা হচ্ছে ঘনত্ব, এটা হলো গ্যাসের ঘনত্ব। তাহলে এই যে সূত্রটা তুমি দেখতে পাচ্ছ, D = PM/RT, ঘনত্ব, এখান থেকে তুমি ঘনত্বের সাথে চাপের সম্পর্ক এবং ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্কটা লিখতে পারো। এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে ঘনত্বের সাথে চাপের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক, D is proportional P। আর তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক হচ্ছে D is proportional 1/T। তো এখানে দেখো, এই জিনিসগুলো কিন্তু তোমার কাজে লাগবে। এখানে D/P = হচ্ছে কনস্ট্যান্ট, আর এইটাকে তুমি লিখতে পারবা DT = কনস্ট্যান্ট। এই জিনিসগুলো তোমার কিন্তু ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, এখান থেকে সূত্র বানানো যায় এইভাবে, যে D1 ডিভাইডেড, দেখো D1 ডিভাইডেড হচ্ছে P1 ইকুয়াল টু D2 ডিভাইডেড হচ্ছে তোমার P2। এখানে T হলো কনস্ট্যান্ট। আর এটা তুমি লিখতে পারবা D1/T1 ইকুয়াল টু D2/T2। এখানে Pটা হলো কনস্ট্যান্ট। এখন যদি টি এবং পি দুটাই যদি পরিবর্তনশীল হয়, তাহলে সেই ক্ষেত্রে এই সূত্রটাকে লিখতে পারবে এইভাবে, ডিটি ডিভাইডেড পি ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, যেখানে ডি এবং পি দুটাই হচ্ছে পরিবর্তনশীল। তো এই সূত্র দিয়ে এভাবে ম্যাথ করতে পারবা, যে D1T1 ডিভাইডেড P1 ইকুয়াল টু D2P2 ডিভাইডেড T2। এখান থেকে আমার মনে হয় এইটুকু জানলেই এনাফ ম্যাথ করার জন্য। চলো আমরা ম্যাথগুলো শুরু করে দেই। এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি 2023-24 সেশনে আসছিল। প্রশ্নটা দেখো, এটা খুবই সহজ একটা প্রশ্ন ছিল, কেন জানি না পোলাপান এটাকে একটু বেশি ব্লান্ডার করে ফেলছে আর কি, এটা নিয়ে আমি জানি না। এখানে খেয়াল করো, দুটি এক পারমাণবিক আদর্শ গ্যাস পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। তাপীয় সাম্যাবস্থায় আছে মানে কি, তাপমাত্রাটা সেম। তাপীয় সাম্যাবস্থায় থাকার মানে কি, তাপমাত্রাটা সেম, বা তাপমাত্রাটা হচ্ছে দুইটার জন্যই একই, কনস্ট্যান্ট। এ গ্যাস m ভরের অণু দ্বারা গঠিত এবং বি গ্যাস 4m
ভরের অণু দ্বারা গঠিত। এ গ্যাসের আয়তন বি গ্যাসের আয়তনের দ্বিগুণ। এইখানে একটা কি দিছে তোমাকে, এখানে তোমাকে একটা ডাটা দিয়ে দিছে যে ভি এ তোমার হচ্ছে বি গ্যাসের আয়তনের দ্বিগুণ, তার মানে কি 2 VB। এখন বলছে এই দুটা গ্যাসের চাপের অনুপাত পি এ ডিভাইডেড পিবিটা বের করতে বলছে। তুমি এই অঙ্কটা দুই ভাবে করতে পারো। যেহেতু তাপীয় সাম্যাবস্থায় আছে, তার মানে কি তাপমাত্রাটা দুটার জন্য কনস্ট্যান্ট, তুমি এখানে সরাসরি বয়েলের সূত্রে অ্যাপ্লাই করতে পারো। অথবা তুমি এখানে যেহেতু তাপমাত্রাটা দুটার জন্য সেম, আর আমরা জানি যে গতিশক্তি যেটা সেটা হলো ই ইজ প্রপোর্শনাল টি, টি যেহেতু সেম তার মানে দুটার গতিশক্তিও কি হবে, সেম হবে। তুমি এই ফর্মুলা দিয়েও করতে পারো, আবার তুমি তাপমাত্রা সেম থাকার কারণে বয়েলের সূত্র অ্যাপ্লাই করতে পারো, তোমার যেটা ইচ্ছা। এখন এখানে তুমি যদি বয়েলের সূত্র অ্যাপ্লাই করো তাহলে দেখো, তাহলে আমি লিখতে পারবো পি এ ভি এ ইকুয়াল টু হচ্ছে পিবি ভিবি। এখন আমাকে বের করতে বলছে পি এ ডিভাইডেড পিবি। পি এ বাই পিবি ইকুয়াল টু কি লেখা যায় বলো? পি এ বাই পিবি ইকুয়াল টু লেখা যায় ভিবি ডিভাইডেড হচ্ছে ভি এ। আর ভি এ সমান তুমি কি জানো? ভি এ সমান তুমি জানো 2 VB। তাহলে আলটিমেটলি অনুপাত আসতেছে কি 1/2, দ্যাট মিনস হচ্ছে 1:2। এই যে 1/2, এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। দেখো, আমরা যখন তোমাকে কিছুক্ষণ আগে থিওরি পড়ালাম, এই থিওরিতে আমরা ঘনত্বকে ডি দিয়ে প্রকাশ করছি, কিন্তু এখানে এরা রো দিয়ে প্রকাশ করছে। তাহলে দেখো, আমি রো দিয়ে যদি প্রকাশ করি, কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে দেখাইছি যে ঘনত্ব ডি, সেটাকে আমরা এখন রো দিয়ে লিখবো। এখানে যেহেতু রো দেওয়া আছে, তো রো ইজ প্রপোর্শনাল হচ্ছে পি, আমরা এটা শিখছি। আবার এটাও শিখছি রো ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টি। তাহলে এখন দেখো তো, এটাকে আমি এভাবে লিখতে পারি, তোমার রো ইজ প্রপোর্শনাল যেহেতু পি, তাহলে আমি এভাবে লিখতে পারি ρ1/ρ2 ইকুয়াল টু হচ্ছে P1/P2। এখানে আমি লিখতে পারবো ρ1 ডিভাইডেড ρ2 ইকুয়াল টু হচ্ছে T2 ডিভাইডেড T1। কেন? ইনভার্সলি প্রপোর্শনাল। এখন দেখো তো, এই দুটা ফর্মুলার মধ্যে কোনটা অপশানে আছে? তো P1/P2 ইকুয়াল টু ρ1/ρ2, তার মানে কি প্রথমটাই কারেক্ট, তাহলে এটা অ্যান্সার হবে। এটা ভুল, দেখছো? এটা কি হতো, এই ρ1/ρ2 ইকুয়াল টু হবে T2/T1, এখানে আছে কি T1/T2, দ্যাট মিনস এটা কিন্তু এখানে ভুল। ওকে, আমরা এখন এইটা পড়বো। এখানে বলছে যদি 30°C তাপমাত্রা ও 6 × 10⁵ প্যাসকেল চাপের একটি গ্যাসকে সমষ্ণ প্রক্রিয়ায়, সমষ্ণ প্রক্রিয়া মানে কি, তাপমাত্রা কনস্ট্যান্ট রেখে 3 গুণ আয়তনে প্রসারিত করা হয়, তবে গ্যাসের চূড়ান্ত চাপ কত? আমরা জানি তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এখানে চোখ বন্ধ করে বয়েলের সূত্র, তাহলে বয়েলের সূত্র আমরা কি জানি? বয়েলের সূত্র আমরা জানি P1 V1 ইকুয়াল টু হচ্ছে P2 V2। দেখো, তাহলে এখানে P1 দেওয়া আছে কত? P1 দেওয়া আছে হলো 6 × 10⁵। এখানে দেখো আয়তন কি করা হয়েছে, 3 গুণ প্রসারিত করা হয়েছে, তার মানে কি V2টা কিরকম হবে না 3V1 হবে কিনা সেটা বলো। এখানে V1 রাখো, এখানে P2 লেখো, আর V2 হচ্ছে 3V1। এখন তুমি কাটাকাটি করো, P2 এর ভ্যালু হবে 6 × 10⁵ ডিভাইডেড হচ্ছে 3, দ্যাট মিনস 2 × 10⁵ প্যাসকেল। দেখো কোথায় আছে, অপশন নাম্বার এ তে আছে 2 × 10⁵। ভ্যান ডার ওয়ালস সমীকরণে কোন রাশির সংশোধন বিদ্যমান? তোমরা জানো আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ হচ্ছে এইটা। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ হচ্ছে PV ইকুয়াল টু nRT। তো ভ্যান ডার ওয়ালস বলছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই চাপেরও কিছু সংশোধন আছে, আয়তনের কিছু সংশোধন আছে। সূত্রটা তখন তিনি কিভাবে লিখছেন? এভাবে লিখছেন P প্লাস AN² ডিভাইডেড V², তারপরে V মাইনাস NB ইকুয়াল টু হচ্ছে nRT। এইখানে এইটুকু অংশ হলো চাপ সংশোধন পদ, আর এইটুকু অংশ হলো আয়তন সংশোধন পদ। এটা হলো তোমার চাপ সংশোধন পদ,
আর এইটা হলো তোমার আয়তন সংশোধন পথ। এইটা পরিবেশ রসায়ন চ্যাপ্টারে তোমরা খুব ভালো মতো পড়ছো। তাহলে এখানে অ্যান্সার কি হবে, যে তাপ এবং আয়তন এই দুটা রাশির সংশোধন বিদ্যমান। দেখো, একটি আদর্শ গ্যাস একটি ভারসাম্য অবস্থা P1 V1 T1 অণুর সংখ্যা n থেকে অন্য ভারসাম্য অবস্থায় 2p1 3v1 t2 n পরিবর্তিত হয়। মানে এক কথায় এ একটা কন্ডিশন ছিল, এটা তাপগতীয় একটা স্থানাঙ্ক, এই স্থানাঙ্ক থেকে সে এই স্থানাঙ্কে চলে গেছে। বোঝাই যাচ্ছে এখানে চাপেরও পরিবর্তন হয়েছে, আয়তনেরও পরিবর্তন হয়েছে, তাপমাত্রারও পরিবর্তন হয়েছে, কিন্তু গ্যাসের অণুর সংখ্যা পরিবর্তন হয়নি। তার মানে কি, গ্যাসের ভরের কোনো পরিবর্তন এখানে হয় নাই। গ্যাস বাইরে থেকে ঢুকানো হয়নি বা ভিতর থেকে গ্যাস বের করে দেওয়া হয়নি, এটাই বোঝাচ্ছে। আমি বলছিলাম যে তোমার যদি চাপ, আয়তন এবং তাপমাত্রা তিনটাই যদি পরিবর্তন হয়, তখন আমি বয়েল এবং চার্লসের সূত্রের যে সমন্বয় সূত্রটা ছিল PV/T, এই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে P1 V1/T1 ইকুয়াল টু হচ্ছে P2 V2 ডিভাইডেড T2। প্রথম কন্ডিশন তো P1 V1/T1ই থাকবে। দ্বিতীয় কন্ডিশনে দেখো, P2 হচ্ছে 2P1 আর V2 হচ্ছে 3V1। T2টা তোমাকে বের করতে হবে, মানে এখানে T1 আর T2 এর মধ্যে সম্পর্ক বের করতে বলছে। তাহলে দেখো, P1 V1 কাটা, তাহলে এখানে কি হবে, 6 থাকবে, সরি এটা T1, 6 থাকবে, এখানে 6, এখানে T2। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি যে 1/T1 ইকুয়াল টু 6/T2। এখান থেকে আমি লিখতে পারি T2 ইকুয়াল টু হচ্ছে, বা T1 ইকুয়াল টু কি হচ্ছে বলো তো, এখান থেকে আমি লিখতে পারি T1 ইকুয়াল টু হচ্ছে T2/6। দেখো তো এটা কোনোভাবে অ্যান্সারে আমি বসাইতে পারি কিনা। T1 ইকুয়াল টু T2/6, হ্যাঁ, অপশন নাম্বার বি তে আছে এটা। তার মানে কি বি নাম্বারটাই হচ্ছে কারেক্ট। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে আর এর মান হচ্ছে, তুমি জানো যে তোমার এসটিপি তে তোমার আর এর মান হচ্ছে 8.314। দেখো, এসটিপি তে আর এর মান হচ্ছে তোমার 8.314 জুল পার মোল পার কেলভিন। ইউনিটটা মাথায় রাখবা, সবগুলার কি 8.31 দেওয়া আছে, দেখো ইউনিটগুলা ঠিক নেই। তাহলে জুল পার মোল পার কেলভিন কোথায় আছে সেটা দেখো, এই যে প্রথমটাতেই আছে জুল পার কেলভিন পার মোল, বাদ বাকি কোনোটাতেই দেখো ইউনিট কিন্তু ঠিক নেই। তার মানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার এ। অনেকে 8.31 দেখে ঝাঁপায় পড়বে, দেখা যাবে যে সে 8.31 অ্যান্সার দিয়ে দিবে, কিন্তু 8.31 যে তিনটা অপশনে আছে একটার ইউনিট ঠিক নাই। ইউনিট ঠিক না থাকলে কিন্তু অ্যান্সার হবে না। স্থির চাপে, মানে এখানে চাপটা কি, স্থির চাপ যদি স্থির থাকে তার মানে কি, চার্লসের সূত্র মাথায় রাখবা। কোনো গ্যাসের তাপমাত্রা ও আয়তন যথাক্রমে তোমার 30 ডিগ্রি এবং 10 লিটার। তাহলে এইটা হচ্ছে তোমার T1। তাহলে T1টা কত, এই T1টা হচ্ছে তোমার কেলভিনে যদি আমি নেই, তাহলে T1 আসবে হলো 273 প্লাস 30 মানে 303 কেলভিন। আর এইটা হচ্ছে তোমার V1। এখন তাপমাত্রা সেলসিয়াস স্কেলে দ্বিগুণ করা হলে, সেলসিয়াস স্কেলে দ্বিগুণ করা মানে কি, তোমার T2 মানে θ2 এটা হলো 30-এর দ্বিগুণ মানে কি 60 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি যদি কেলভিনে এটা নেই তাহলে সেটা কি হবে, 60 প্লাস 273 যোগ করলে কত আসবে, 70 প্লাস 60 মানে 330 আর 333 কেলভিন। এখন আমাকে আয়তনটা বের করতে বলছে। তাহলে যেহেতু চার্লসের সূত্র, আমি V1/T1 ইকুয়াল টু হচ্ছে V2/T2 করব। তাহলে এখান থেকে আমি V2 যদি বের করি, তাহলে V2 ইকুয়াল টু আসবে T2/T1 ইন্টু হচ্ছে V1। T2 এর ভ্যালু কত, 333 ডিভাইডেড হচ্ছে 303 ইন্টু হচ্ছে V1 এর ভ্যালু 10 লিটার। এখন কোনটা অ্যান্সার হবে, তাই না? এটা তো বিশাল বড় একটা মানে ভাগ হয়ে যাচ্ছে। দেখো, আমি যদি উপরে 10 দিয়ে ভাগ করি, নিচেও 10 দিয়ে ভাগ করি, তাহলে জিনিসটা কিরকম আসবে একটু খেয়াল করে দেখো। 333কে 10 দিয়ে ভাগ করলে আসবে 33.3, আর 303কে যদি 10 দিয়ে ভাগ করো তাহলে আসবে 30.3 ইন্টু হচ্ছে 10।
এই তো নাকি? তারপরে চলো আমরা এখন কি করবো এটাকে। আচ্ছা, আয়তন কত গুণ হবে আমার তো ইয়া চাই নাই, সরি সরি সরি, আয়তনের পরিমাণ তো চাই নাই, আয়তনের পরিমাণ তো চাই নাই, সরি সরি, এটা তাহলে ভি ওয়ান, এই 10 লিটার বসাবা না, কত গুণ চাইছে, মানে আয়তন ভি টুটা ভি ওয়ানের কত গুণ এটা চাইছে। তাহলে এটা কি, 33 কে 30 দিয়ে ভাগ করলে কি একের থেকে সামান্য বেশি হবে, একের থেকে সামান্য বেশি হবে। তাহলে একের থেকে সামান্য বেশি কোনটা অ্যান্সার হবে? 1.5 তো হবে না, কারণ 30-এর 1.5 গুণ করলে কি হয়ে যাবে, এটা 45 হওয়া লাগবে, এটা তো 45 না 33, তাহলে 1.1 হবে অ্যান্সার এখানে। আমার পুরো অ্যান্সার করার দরকারও নেই ক্যালকুলেশন। শোনো, পরীক্ষার হলে একটা জিনিস মাথায় রাখবা, যে ভাই তোমাকে জাস্ট বুঝতে হবে যে অ্যান্সার কোনটা হবে, এটার জন্য তোমার ফুল ক্যালকুলেশন করার কোনো দরকার নাই। কোনোদিন কেউ জিজ্ঞাসা করবে না যে তুমি একটা এমসিকিউ ডি নাম্বার অপশন এখানে দাগাইছো, কিভাবে দাগাইছো, কেউ জিজ্ঞাসা করবে না। তো পরীক্ষার হলে তুমি মানে যতটুকু ক্যালকুলেশন করে বুঝতে পারবা যে অ্যান্সার এইটা হবে, ঠিক ততটুকুই ক্যালকুলেশন করবা, পুরাটা কখনোই করতে যাবে না, টাইম ওয়েস্ট। দেখো, এই প্রশ্নটার দিকে একটু তাকাও। এটা হচ্ছে তোমার 10 লিটার আয়তনের বদ্ধ পাত্রে 300 কেলভিন তাপমাত্রায় 16 গ্রাম অক্সিজেন যে চাপ প্রদর্শন করে, একই পাত্রে একই তাপমাত্রায় কত গ্রাম নাইট্রোজেন রাখলে একই চাপ প্রদর্শন করে। এই অঙ্ক চাইলে তুমি ওই অ্যাভোগাড্রোর সূত্রের থিওরি দিয়েও করতে পারো, আমি এটা ম্যাথমেটিক্যালি তোমাকে করাবো। খেয়াল করে দেখো, একই ইয়া বলছে না, একই তাপমাত্রা বলছে না, তো তাপমাত্রা দুইটার ক্ষেত্রে কি সেম, মানে নাইট্রোজেনের ক্ষেত্রে যে তাপমাত্রা, অক্সিজেনের ক্ষেত্রে একই তাপমাত্রা, একই পাত্র যেহেতু তার মানে কি দুটার ক্ষেত্রে আয়তনটাও কি সেম। আমি আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ লিখবো অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে এবং নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে। পি অক্সিজেন ইন্টু হচ্ছে ভি ইকুয়াল টু এন অক্সিজেন, আর যেহেতু তাপমাত্রা সেম তাহলে টি লেখো, আর পি পি নাইট্রোজেন ইন্টু ভি ইকুয়াল টু এন নাইট্রোজেন ইন্টু আর ইন্টু টি। ইকুয়েশন নাম্বার 1 ডিভাইড ইকুয়েশন নাম্বার 2, তাহলে 1/2 অথবা 2/1 যা ইচ্ছা করো। একই চাপ প্রদর্শন করবে মানে কি, একই চাপ প্রদর্শন করা মানে হচ্ছে পি অক্সিজেন ইকুয়াল টু হচ্ছে পি নাইট্রোজেন, তাহলে বাম পাশে কি হয়ে যাবে, দুটাই সমান, তাহলে এটা ইকুয়াল হয়ে যাবে 1, মানে রেশিও করলে 1, 2/1 যদি করো, এই পাশে আরটি আরটি কাটা যাবে, তাহলে কি হবে, এন অফ নাইট্রোজেন ডিভাইডেড কি বলতো, এন অফ অক্সিজেন আসবে। এনটা কি, হোল নাম্বার, এখান থেকে আমি লিখতে পারি এন অফ অক্সিজেন ইকুয়াল টু এন অফ নাইট্রোজেন। এই জিনিসটা তুমি অ্যাভোগাড্রোর সূত্র দিয়েও নিয়ে আসতে পারতা, বা অ্যাভোগাড্রোর যে তোমার কনসেপ্ট সেই কনসেপ্ট থেকেও নিয়ে আসতে পারতা, বাট আমরা যেহেতু তোমার ম্যাথমেটিক্যাল জিনিসপত্র বেশি পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি ম্যাথমেটিক্যালি তোমাদেরকে দেখাইছি। এখন এন অফ অক্সিজেন মানে কি বলতো বাবা, এন অফ অক্সিজেন মানে হচ্ছে W/m, এখানে ডব্লুর ভ্যালু কত 16, আর অক্সিজেন আণবিক ভর কত 32, আর নাইট্রোজেনের ভরটা আমাকে বের করতে বলছে, তাহলে এখানে ডব্লিউ আণবিক ভর হচ্ছে 28, এখানে ক্যালকুলেট করলে ডব্লিউ এর ভ্যালু আসে তোমার, দেখো এই 16 আর 32 কাটলে 0.5 দিয়ে 28 গুণ করলে হবে 14 গ্রাম। অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 14 গ্রাম। চার্লসের সূত্রটি নিচের কোন লেখচিত্র দিয়ে প্রকাশ করা যায়, এই যে এইটা, ভি ইজ প্রপোর্শনাল টি। এটা তো ভুল, বয়েলের সূত্রটা, এটা তো বয়েলের সূত্র বোঝায় না, এটাও বোঝায় না, এটা বয়েলের সূত্র বোঝায়। গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কিসের উপরে, গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র কিসের উপর নির্ভর করে জানো, তাপমাত্রার উপরে। এটা তোমরা তাপগতিবিদ্যায় মেয়ারের প্রকল্প শুনছো, তাপগতিবিদ্যা চ্যাপ্টারে মেয়ার এর প্রকল্প, এটা তোমরা শিখছো, যে মেয়ারের প্রকল্প বলছে যে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র কিসের উপর ডিপেন্ড করে, তোমার তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা যদি বাড়ে তাহলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বাড়বে, আর তাপমাত্রা কমলে কি হবে, গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কমবে। নির্ভর করে কিসের উপরে, তাপমাত্রার উপরে, এটা যদি মানে মাথায় রাখবা আর কি।
আর গ্যাসের গতিতত্ত্ব থেকে তোমরা জানো যে এই গ্যাসের গতিতত্ত্ব থেকে কিন্তু তোমরা এটা শিখছো যে ডিইউ ডিভাইডেড ডিভি, মানে তাপমাত্রা যদি কনস্ট্যান্ট হয়, টি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে সেক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আয়তনের রেসপেক্টে হচ্ছে 0। মানে আয়তন তুমি যতই পরিবর্তন করো, তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এখানে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। ওকে, তোমরা জানো যে এটা হচ্ছে আমাদের ওই ভার্সিটি মাস্টার প্রশ্ন ব্যাংক এবং কৃষি প্রশ্ন ব্যাংক সলভ কোর্সের একটা ক্লাস। তো এই কোর্সে আমরা তোমাদের ভার্সিটি মাস্টার প্রশ্ন ব্যাংক এবং কৃষি প্রশ্ন ব্যাংক দুটাই সলভ করাবো। সাথে সাথে আমরা ভার্সিটির জন্য ওয়ান শট ক্লাস নিচ্ছি এবং তোমাদের এপ্রিলে মেবি কৃষি এক্সাম, কৃষির আগেও আমরা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট মানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এই 3টা সাবজেক্টের আমরা ওয়ান শট ক্লাস নিব এবং তোমাদেরকে প্রিপারেশন গোছায় দিব। তোমরা কেউ যদি চাও এই কোর্সে ভর্তি হবা, তাহলে এই কোর্সে তোমরা ভর্তি হতে পারো। এই কোর্সের কোর্স ফি সবসময়ের জন্য 1000 টাকা থাকবে, এটা আর বাড়বে না। এই কোর্স ফিতে তোমরা ভর্তি হতে পারবা। আর এই কোর্সে ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটাতে তোমরা হচ্ছে সেন্ড মানি করবা বিকাশ অথবা রকেটে করে। তুমি আমাদের বুয়েট ক্র্যাকার্স গ্রুপের যে কোনো মডারেটর অথবা এই নাম্বারেই তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে কি করতে পারবা, যোগাযোগ করতে পারবা। বললেই দেন তুমি পেমেন্টের স্ক্রিনশট দিলে ভেরিফাই করে আমাদের টিম মেম্বার তোমাকে গ্রুপে অ্যাড করে দিবে। ক্লাসগুলো কি হবে ভাইয়া, সবগুলো ক্লাস ফেসবুকে এবং টেলিগ্রামে থাকবে। এখন আসো, মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা সমীকরণ হলো, দেখো মোলার গ্যাস ধ্রুবক যেটা, এটার একক কি বাবা বলো? মোলার গ্যাস ধ্রুবকের এককটা কি, এইটা আগে আমাকে বলো। ধরো আমি যদি এসটিপিতে এসআই ইউনিটে লিখি 8.314, এটা ইউনিট হচ্ছে জুল পার মোল পার কেলভিন। এই জুল মানে কি, কাজের একক না? তাহলে কাজের একক পার কেলভিন পার মোল, তাহলে অ্যান্সার হবে কি অপশন নাম্বার বি। দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ হচ্ছে 5 × 10⁵ প্যাসকেল। 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর চাপ কত? তাহলে এখানে বুঝাই যাচ্ছে তাপমাত্রা আর চাপের খেলা, আয়তন এখানে কি কনস্ট্যান্ট। তাহলে আমি এখানে কোন সূত্রে অ্যাপ্লাই করব আয়তন কনস্ট্যান্ট হলে? এই যে P1/T1 ইকুয়াল টু P2/T2, কেলুসাকের যে সূত্রটা সেইটা। প্রথম তাপমাত্রা ছিল 0 ডিগ্রি, দ্যাট মিনস 273 কেলভিন, এটা হচ্ছে T1, এটা হলো P1, এটা হচ্ছে T2, 273 প্লাস 80 মানে 253 কেলভিন। আর P2টা তোমাকে বের করতে হবে, এটা হলো 5 × 10⁵ ডিভাইডেড 273 ইকুয়াল, আর P2 এর ভ্যালু কত? P2 এর ভ্যালু বের করতে হবে। T2 এর ভ্যালু হচ্ছে 80 মানে তো 353, মানে 273 প্লাস 80 মানে 353। এখান থেকে P2 বের করবা, P2 ইকুয়াল টু আসবে এই দেখো 353 ডিভাইডেড 273 ইন্টু হচ্ছে 5 × 10⁵। তো দেখো তুমি 353কে, এখন অপশানগুলো দেখো, তুমি আগে অপশানগুলো দেখো, অপশানগুলো দেখো। তোমার একটা 10⁸ আছে, এটা অনেক বেড়ে গেছে, 10⁸ কখনো হওয়া সম্ভবই না। এখানে 10⁸ এখানে কোনোভাবে হতেই পারে না, 10⁶ও হতে পারে না, কারণ 353কে 273 দিয়ে ভাগ করলে 1 পয়েন্ট সামথিং হবে, 1 পয়েন্ট সামথিং দিয়ে 5কে গুণ করলে ওই মানে ধরো সর্বোচ্চ 6 হবে, 7 হবে, কিন্তু পাওয়ারের কোনো পরিবর্তন হবে না। এখানে পাওয়ারের কি হবে না, কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা 10⁵ আছে, এটাও 10⁵ আছে, কিন্তু দেখো দুইটা একদম সেম অপশান দেওয়া আছে। এখন সেম অপশান যদি দেওয়া থাকে তার মানে বুঝতেই পারতেছো যে অ্যান্সার এটাই হবে। আমার অঙ্ক করার আর কোনো দরকারই নাই, এটা অ্যান্সার আসলে কি এ অথবা সি, যেটাই দাও না কেন সেটাই অ্যান্সার হবে। তো এ এবং সি যেহেতু দুটা সেম অপশান দেওয়া আছে, তার অ্যান্সার এটাই হবে। আমি প্রথমে অপশানগুলো থেকে কি করছি, ইলিমিনেট করছি, মানে ইলিমিনেশন প্রসেসে গেছি যে কোনগুলা হবে কোনগুলা হবে না। 353কে 273 ভাগ করলে 1 পয়েন্ট সামথিং হবে, 1 পয়েন্ট সামথিং দিয়ে যদি তুমি 5কে গুণ করো, সেটা 6 হইতে পারে, 7 হইতে পারে, ডাজন্ট ম্যাটার, কিন্তু পাওয়ারের কোনো চেঞ্জ হবে না। তাহলে পাওয়ারের চেঞ্জ হচ্ছে না মানে কি 10⁵ থাকবে এখানে, তাহলে 10⁵ আছে অপশানে দুইটা। এখন এইখানে যদি দুইটা আলাদা আলাদা হইতো তাহলে আমাকে ক্যালকুলেশন করা লাগতো, এখানে আলাদা আলাদা না, সেম দেওয়া আছে, তার মানে অ্যান্সার এটাই হবে। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.8 মিটার পারদ চাপে একটি গ্যাসের আয়তন তোমার 9 মিটার কিউব।
তার মানে দেখো তাপমাত্রা দেওয়া আছে কি 27 ডিগ্রি, তার মানে এটা হলো T1, এটা হলো তোমার T1। T1 এর ভ্যালু কত? 300 কেলভিন, 273 যোগ করে দিবা। 0.8 মিটার পারদচাপ, এটা হচ্ছে আমার P1। আয়তন 9 মিটার কিউব, এটা হলো V1। তাপমাত্রা করছো 127, এটা হলো T2। 127 প্লাস 273, তার মানে হচ্ছে কত আসে এখানে 273 এর সাথে 300, এটা হলো 400 কেলভিন। আর এটা হচ্ছে V2। এখন চাপের পরিমাণটা তোমাকে বের করতে হবে। তাহলে এখানে যেহেতু সবই পরিবর্তনশীল, তাহলে আমি এই সূত্রে অ্যাপ্লাই করব, P1 V1 বাই T1 ইকুয়াল টু হচ্ছে P2 V2 ডিভাইডেড T2। তাহলে P1 এর ভ্যালু কত এখানে? P1 এর ভ্যালু হচ্ছে 0.8 মিটার। V1 এর ভ্যালু কত? V1 এর ভ্যালু 9 মিটার কিউব। T1 এর ভ্যালু হচ্ছে 300। P2 এর ভ্যালুটা আমি বের করব। V2 এর ভ্যালু হচ্ছে কত? V2 এর ভ্যালু হচ্ছে তোমার 3, আর T2 এর ভ্যালু হচ্ছে এখানে 400। এখন আমি এখানে কি করব? কাটাকাটি করব, চলো। তাহলে এখন দেখো এই 3 দিয়ে যদি এই 9 কে কাটো, তাহলে এখানে 3 থাকবে। আর 100 দিয়ে কাটলে এখানে 4 থাকবে, এখানে থাকবে কি 3। তাহলে এই 3 আর এই 3 কাটা। তাহলে এখান থেকে তুমি P2 ইকুয়াল টু কি লিখতে পারবা? 0.8 ইন্টু 4, তার মানে কি এটা হবে তোমার 3.2 তোমার মিটার। তাহলে অ্যান্সার হবে 3.2 মিটার চাপ, মানে পারদচাপ। কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, আয়তন স্থির রাখছো, তার মানে কি গেলুসাকের সূত্রটা, কোন তাপমাত্রায় চাপ দ্বিগুণ হবে? দেখো এইটা হলো আমার T1 দেওয়া আছে, এটা হলো T1। T1 হচ্ছে 300 কেলভিন, চাপ দ্বিগুণ, তার মানে P2 ইকুয়াল টু হচ্ছে 2P1। তাপমাত্রাটা আমাকে বের করতে বলছে, তাহলে সূত্রটা কি? যেহেতু আয়তনটা স্থির, P1 বাই T1 ইকুয়াল টু হচ্ছে P2 বাই T2। এটা P1 থাকবে, T1 এর ভ্যালু হচ্ছে 300 কেলভিন, P2 এর ভ্যালু হচ্ছে 2P1, আর এটা হচ্ছে তোমার T2। তাহলে এখন দেখো তো আমি এখানে কাটাকাটি যদি করি তাহলে কি আসবে? এই P1 এই P1 এখানে কি কাটাকাটি যাবে। T2 ইকুয়াল টু এখানে কত হবে? T2 ইকুয়াল টু হবে 600 কেলভিন। এই যে অপশন নাম্বার সি যেটা, এটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় মানে দেওয়ার পসিবিলিটি অনেক বেশি, ঠিক আছে? বাট ঢাকা ভার্সিটি তো হয়তো দিবে না, অন্য জায়গায় দেওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। ওকে, তারপরে চলো আমরা এই প্রবলেমটা সলভ করি। একটি আদর্শ গ্যাসের নমুনার তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা দেওয়া আছে 20 ডিগ্রি। যদি নমুনাটির চাপ ও এবং আয়তন দ্বিগুণ করা হয় তবে পরিবর্তিত তাপমাত্রা কত? এটা হলো T1, এটা হচ্ছে ভাই T1, আর T1 হচ্ছে 20 ডিগ্রি, তার মানে 20 প্লাস 273, দ্যাট মিনস হলো 293 কেলভিন। চাপ দ্বিগুণ করা হয়েছে, তার মানে P2 ইকুয়াল টু হচ্ছে 2P1, এবং আয়তন দ্বিগুণ করা হয়েছে, তার মানে V2 ইকুয়াল টু হচ্ছে 2V1। এখন তোমাকে বলছে পরিবর্তিত তাপমাত্রা মানে T2 ইকুয়াল টু কত সেটা বের করতে বলছে। তাহলে সব যেহেতু পরিবর্তনশীল, এখানে তুমি কোন সূত্রে অ্যাপ্লাই করবা? তুমি অ্যাপ্লাই করবা P1 V1 বাই T1 ইকুয়াল টু হচ্ছে P2 V2 ডিভাইডেড T2। এখন দেখো P1 এর ভ্যালু কত? P1 এর ভ্যালু P1ই রাখো, V1 এর ভ্যালু V1ই রাখো। T1 হচ্ছে 293, P2 হচ্ছে তোমার কি 2P1, আর V2 হচ্ছে 2V1। T2টা তোমাকে এখানে বের করতে বলছে। তাহলে কাটাকাটি করো চলো। P1 V1, এখানে P1 V1 কাটা, তাহলে এখানে কত আসতেছে? T2 ইকুয়াল টু আসতেছে 293 ইন্টু হচ্ছে 4, কত আসে? 3 4 12 2, 4 9 36, আর একে কত হয় 37 এর 7, 4 2 8, আর 3 কত হয় 1172 কেলভিন। কিন্তু দেখো এখানে কিন্তু কেলভিনে নাই, সবগুলা কি আছে তোমার ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। তাহলে ডিগ্রি সেন্টিগ্রেডে মানে কি? এইখান থেকে তুমি কি করবা, এই যে 1172 মাইনাস হচ্ছে 273, তাহলে ডিগ্রি সেন্টিগ্রেডে পেয়ে যাবা। তাহলে কত আসবে? এটা আসবে 899 ডিগ্রি সেন্টিগ্রেড।
899 তোমার এখানে অপশানে নাই, তাহলে অ্যান্সার তুমি কোনটা দিবা? কাছাকাছি সবচেয়ে এরা 900 দিবা। একটি পদার্থে তাপ প্রয়োগ করার পরও তাপমাত্রার পরিবর্তন হয়নি। দেখো এটা তো তোমরা জানো, এটা সেই 9-10 থেকে শিখে আসতেছো যে একটা পদার্থের মধ্যে যদি তাপ দেওয়া হয়, এখানে দুইটা ঘটনা ঘটবে। একটা হলো তাপমাত্রার পরিবর্তন হতে পারে, আর একটা কন্ডিশনে তাপমাত্রার পরিবর্তন হবে না। যখন তাপমাত্রার পরিবর্তন হবে না তখন বুঝবা যেখানে ফেজ চেঞ্জ হচ্ছে, মানে দশা পরিবর্তন হচ্ছে। দশা পরিবর্তন মানে কি? ধরো কঠিন থেকে তরলে যাচ্ছে অথবা তরল থেকে বাষ্পে যাচ্ছে। পানি যখন বাষ্পে পরিণত হয় তখন তাপমাত্রা কিন্তু 100ই থাকে, কিন্তু পানি কি হয়? বাষ্পে পরিণত হয়। বাষ্পে পরিণত হওয়ার জন্য কি দরকার? তার বাষ্পীভবনের সুপ্ত তাপ দরকার। এই সুপ্ত তাপটা তখন সে গ্রহণ করে। আর এই সুপ্ত তাপ গ্রহণ করার কারণে দেখা যায় তাপ তুমি ঠিকই দিচ্ছ, কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ এখানে দশার পরিবর্তন বা ফেজ চেঞ্জ হচ্ছে। এই যে টাইপ 2 যেটা, এই যে তোমার হ্রদের বা জলাশয়ের গভীরতা নির্ণয়, এইটা ভাই তোমার রিটেন এবং এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি এইটা নিয়ে একটু বেসিক জিনিসপত্র একটু দেখানোর ট্রাই করি। জলাশয়ের গভীরতা নির্ণয়, তোমরা তো সবসময় খালি ওই শর্টকাট শিখে চলে যাও, একটু ঘুরায় পেঁচায় দিলে তখন কিন্তু শর্টকাট আর কাজ করে না। তোমরা শর্টকাট শিখো, আমি শর্টকাটের বিরুদ্ধে না, বাট একটু বেসিকটাও শিখে যাও। জলাশয়ের গভীরতা নির্ণয়, দেখো আমি ধরলাম যে এইটা হচ্ছে একটা জলাশয়, লেটস সে। তো এইখানে খেয়াল করো, এইখানে যে চাপটা, মানে জলাশয়ের একদম উপরে, আচ্ছা পানির সাইন দেই তোমরা বা বুঝবা না যে ভাই পানি কিনা। দেখো তাহলে এইখানে যে চাপটা, এটা হলো অ্যাটমসফেরিক প্রেসারের সমান, আর এইটা হলো জলাশয়ের গভীরতা। এটা হলো তোমার জলাশয়ের কি বলো তো ভাই? এটা হচ্ছে তোমার গভীরতা। গভীরতাকে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি? এইচ দিয়ে প্রকাশ করতেছি। এখন দেখো এটা যদি পানি হয় তাহলে জলাশয়ের এই যে একদম নিচের পয়েন্টে তোমার টোটাল প্রেসার হবে অ্যাটমসফেরিক প্রেসার প্লাস এইচ রো জি। এই রোটা হচ্ছে জলাশয়ের যে পানি আছে সেই পানির হচ্ছে ঘনত্ব, আর জিটা হচ্ছে 9.8 বা ওইখানে জি এর মান যেটা সেইটা। এইচ হচ্ছে ওই জলাশয়ের গভীরতা, আর পি এ হচ্ছে তোমার বায়ুমণ্ডলের চাপ। আমরা জানি চাপের সাথে আয়তনের সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। আমরা জানি চাপের সাথে আয়তনের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে এইখানে তোমার ধরো এইটা, এই পি এ এটাকে ধরো হচ্ছে P1, আর এইটাকে ধরো P2, মানে জলাশয়ের একদম সর্বনিম্ন পয়েন্ট বা একদম নিচে, এখানে প্রেসারটা হচ্ছে এইটা। আর জলাশয়ের একদম পৃষ্ঠে, মানে একদম ধরো শুরুতে যেটা জলাশয়ের যেখানে পানি শুরু যেখান থেকে, সেটা হচ্ছে পি, মানে প্রেসার হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার। তাহলে এখন এইখানে আয়তন ধরো V2, আর এখানে আয়তন ধরো কি V1। চাপ কোথায় বেশি? এই জলাশয়ের তলদেশে চাপটা বেশি, তাহলে এখানে আয়তনটা কি হবে? এখানে আয়তনটা কম হবে। আর এখানে যেহেতু চাপ কম তাহলে আয়তনটা বেশি হবে। বুঝতেই পারতেছো? V1 ইজ গ্রেটার দেন কি হবে? V2 হবে। কেন? কারণ এখানে P2 ইজ গ্রেটার দেন P1, এই জন্য। এখন যদি জলাশয়ের নিচের তাপমাত্রা এবং উপরের তাপমাত্রার মধ্যে কোনো পার্থক্য না থাকে, এক কথায় তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে তুমি এখানে কি করবা? বয়েলের সূত্রে অ্যাপ্লাই করবা। বয়েলের সূত্রে অ্যাপ্লাই করা মানে কি? এই যে P1 ইন্টু V1 ইকুয়াল টু হচ্ছে P2 ইন্টু V2। ফর্মুলা বসাবা। P1 ইকুয়াল টু হলো অ্যাটমসফেরিক প্রেসার, এটা হলো V1 ইকুয়াল টু হচ্ছে তোমার, এটা হলো PA প্লাস এইচ রো জি ইন্টু হচ্ছে V2। এই সূত্র কখন অ্যাপ্লাই করবা? যখন তোমার তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকবে, মানে জলাশয়ের উপরে এবং নিচে, মানে তলদেশে এটার তাপমাত্রার কোনো পার্থক্য যখন হবে না, তখন এই সূত্রে অ্যাপ্লাই করবা। কিন্তু যদি জলাশয়ের এই উপরিভাগ, মানে উপরে এবং তলদেশে তাপমাত্রার যদি পার্থক্য দেখা যায়, তখন কিন্তু আর এই সূত্রে অ্যাপ্লাই করা যাবে না। তখন কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে? তখন কিন্তু ভাইয়া আমার এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। কোন সূত্র? এই যে P1 V1 বাই T1 ইকুয়াল টু হচ্ছে P2 V2 ডিভাইডেড T2। এটা মাথায় রাখবা। যদি আমার তাপমাত্রার পরিবর্তন হয় তখন তুমি এই সূত্রে অ্যাপ্লাই করে তোমাকে ম্যাথ করতে হবে। বুঝতে পারছো? এইটা
তোমার যদি একটু ঘুরায় পেঁচায় দেয় তুমি এইভাবে অঙ্ক করে নিয়ে চলে আসবা। আর যদি ঘুরায় পেঁচায় না দেয়, ধরো কি কি কথা বলতে পারে। ধরো এটা আমার একটা কি হ্রদ বা জলাশয় যাই বলো, এইখানে ধরো তোমার আয়তন হচ্ছে V1 আর এখানে আয়তন হচ্ছে V2, সরি এটা হলো V2 ধরছিলাম, এটা V1 ধরছিলাম। এখানে চাপ হচ্ছে P1, এখানে চাপ হচ্ছে P2। অনেক সময় বলে কি জানো, যে এইখানে একটা বুদবুদের ব্যাস দেওয়া আছে, এইখানে বুদবুদের ব্যাস দেওয়া আছে ধরো R1, আর এইখানে বুদবুদের ব্যাস দেওয়া আছে, সরি এটা R2, এটা হলো R1। এই R1 ইকুয়াল টু ধরো তোমার ব্যাস দেওয়া আছে হচ্ছে NR2, মানে বুদবুদটা যখন নিচে থেকে উপরে গেছে তখন ব্যাসটা কি হয়ে গেছে, সরি ব্যাসার্ধটা কি হয়ে গেছে, বেড়ে গেছে। এন্ড ব্যাস বা ব্যাসার্ধ যেটাই বলো না কেন, দুটাই মোটামুটি কি সেম টাইপের জিনিস। জাস্ট ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস পাওয়া যায়, অথবা ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়। যদি বলে যে বুদবুদটা যখন নিচে থেকে উপরে যাচ্ছে ব্যাস অথবা ব্যাসার্ধ n গুণ হচ্ছে, তাহলে এই V1টা কি হবে জানো, V1টা হবে n³ ইন্টু হচ্ছে তোমার V2। এটা মাথায় রাখবা। কারণ কি, এই আয়তন যেটা, এই আয়তনটা হচ্ছে এইরকম 4/3πr³। ব্যাস বা ব্যাসার্ধ যদি আমার n গুণ হয় তাহলে আয়তন কি হবে, n³ গুণ হবে। এটা মাথায় রাখবা। ব্যাস বা ব্যাসার্ধ যদি n গুণ হয় তোমার আয়তনটা কি হবে, n³ গুণ হবে। একদম মাথায় রাখবা। আর যদি বলে দেয় যে আয়তন এত গুণ হইছে, তাহলে সেই ক্ষেত্রে তো বুঝতেই পারতেছো তোমার জন্য সহজ, তখন আর তোমার এত ঝামেলা পড়া লাগবে না। আয়তন যদি n গুণ হয় এটা যদি বলে দেওয়া থাকে, এটা তোমার জন্য কি একদম সহজ। বুঝা গেছে? এটা মাথায় রাখবা। তাহলে এখন ধরো এখানে কিছু শর্টকাট আছে, এই শর্টকাটগুলো তুমিও শিখো। শর্টকাটগুলো শেখা ভালো, এমন না যে শেখা খারাপ। আমি বলবো 2টা শর্টকাটই শিখো, বা এই শর্টকাটটা শিখলেও তোমার হয়ে যাবে আর কি। শর্টকাটটা হচ্ছে এরকম যে হ্রদের গভীরতা যখন তুমি মেজার করবা আর তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে, এখানে অবশ্যই কি করতে হবে, তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই হবে। n-1 ইন্টু হচ্ছে তোমার প্রেসার ডিভাইডেড হচ্ছে, এই প্রেসারটা কি জানো, অ্যাটমসফিয়ারিক প্রেসার, ডিভাইডেড হচ্ছে রো ইন্টু জি। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো। এই এনটা হচ্ছে যখন তলদেশ থেকে একটা বুদবুদ উপরে আসে তখন আয়তন কত গুণ হয়, তলদেশ থেকে বুদবুদ আসায় আয়তন এন গুণ। এখানে এই এনটা কিন্তু ব্যাসার্ধ বা ব্যাস না, এটা কিন্তু আয়তন, এটা মাথায় রাখবা। আবার কেউ যদি মনে করো যে না ভাই পি এ যদি আমার ওই 10⁵ দেওয়া থাকে, সরাসরি আমি বের করতে পারবো কিভাবে, ভালো মতো বুঝো যে আর একটা ফর্মুলা আছে যে এইচ ইকুয়াল টু হচ্ছে 10.2 ইন্টু n-1। এই ফর্মুলা তখনই অ্যাপ্লাই করতে পারবা যখন অ্যাটমসফিয়ারিক প্রেসারটা 10⁵ প্যাসকেল হবে আর রো এর ভ্যালু 1000 হবে। এই ফর্মুলা কখন অ্যাপ্লাই করতে পারবা, এই ফর্মুলা অ্যাপ্লাই করার শর্ত হচ্ছে প্রেসারের ভ্যালু 10⁵ দেওয়া থাকতে হবে, অথবা রো এর ভ্যালু কি দেওয়া থাকতে হবে, রো এর ভ্যালু দেওয়া থাকতে হবে তোমার 1000, অথবা না সরি দুইটাই মানে ফুলফিল করতে হবে। পি এর ভ্যালু হচ্ছে 10⁵, রো এর ভ্যালু হচ্ছে 1000। এইগুলা যদি দেওয়া থাকে তাহলে এই ফর্মুলা সরাসরি ইউজ করা যাবে, আর দেওয়া না থাকলে এইটা মানে ইউজ করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। দেখো কোনো একটি হ্রদের তলদেশ থেকে একটি বায়ু বুদবুদ পানির উপরে পৃষ্ঠে আসলে আয়তন দ্বিগুণ হয়। তাহলে আয়তন দ্বিগুণ হয় মানে কি, এন এর ভ্যালু 2 হয়, বুঝতেই পারতেছো। এন এর ভ্যালু কত এখানে, এন এর ভ্যালু হচ্ছে 2। আমি শর্টকাট দিয়ে করবো এটা। বায়ুর চাপ কিন্তু দেখো 1.01 ইন্টু 10⁵, মানে 10⁵ সরাসরি দেওয়া নাই, তাহলে কি 10.2 এর ফর্মুলা তুমি অ্যাপ্লাই করতে পারবা না। এখন বলছো হ্রদের গভীরতা কত, দেখো তুমি যদি ওই 10.2 এর ফর্মুলা ইউজ করো তাহলে অ্যান্সার দিবা 10.2 এবং তুমি নেগেটিভ খাবা 0.25। কেমনে দেখো, এটা এই ফর্মুলা ইউজ করতে হবে তোমাকে। এইচ ইকুয়াল টু এই যে n-1 ইন্টু হচ্ছে এই যে অ্যাটমসফিয়ারিক প্রেসার ডিভাইডেড হচ্ছে রো ইন্টু জি। খেয়াল করো তাহলে এটা কেমনে কি বের করবা, এই যে n-1 আয়তন দ্বিগুণ হয়েছে, n এর ভ্যালু 2, 2 - 1 মানে 1, লেখার দরকার নাই। তাহলে পি এর ভ্যালু কত, 1.01 10⁵।
ডিভাইডেড রো এর ভ্যালু কি 1000 মানে 10⁻3, জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু 9.8, 9.8 কে এভাবে লিখতে পারো 98 ডিভাইডেড 10। তাহলে এখন খেয়াল করো তো 1.01, এই 10টা উপরে গেলে কি হবে 10⁻6, নিচে থাকবে 10⁻3 ইন্টু 98, কাটাকাটি করলে কি আসবে, এই কাটাকাটি যদি করি এখানে তাহলে এখানে 10⁻3 থাকবে, 10⁻3 মানে কি 1000, এখন 1000 দিয়ে যদি 1.01 কে গুণ করো তাহলে এটা কি হবে, এটা হবে 1010, 1000 দিয়ে যদি 1.01 কে গুণ করে সেটা হবে কি 1010 ডিভাইডেড কি 98। এখন এই ভাগটা তোমাকে করতে হবে, এখানে 98, এখানে 1010, তাহলে এখন 10 বার যাবে, 10 যদি এখানে দাও তাহলে কি লিখবা তুমি 980, এখানে 0, এখানে 3, 30ই থাকবে। এখন 98-তে 30কে ভাগ করা যায় না, তাহলে এখানে একটা পয়েন্ট দিবা, এখানে একটা 0 নামাবা। এরপরে তুমি কি করবা, যদি 3 বার যাই তাহলে 3 আসতে 24-এর 4, তারপরে 3 9 27 আর 2 কত 29, তাই তো নাকি, হ্যাঁ ভুল বললাম, 3 আসতে 24-এর 4, 3 9 27 আর 2 কত 29, হ্যাঁ ঠিক আছে, এখানে 6 নামলো, তো 6 এর পরে আর একটা নাম্বার ঈদের 10.3, এটা আমার লাগবে, এই 10.3টা হবে এখানে অ্যান্সার, 3 পরে আরো কিছু থাকতে পারে, এখানে অপশানে সেগুলো নাই, অ্যান্সার হবে কি 10.3। কিন্তু যারা ওই যে শর্টকাট মুখস্থ করে যাবে 10.2 n-1, এইটা কিন্তু 10.2 অ্যান্সার দিয়ে আসবে, এবং প্রশ্নকর্তা খুব ভালো মতোই জানে, দ্যাটস ওয়াই 10.2টা অপশানে দিয়ে রাখছে, অ্যান্সার হবে কি 10.3। কোনো হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় বায়ু বুদবুদের আয়তন 10 গুণ হয়, তার মানে এন এর ভ্যালু কি এখানে 10, এন এর ভ্যালু কত 10। বায়ুমণ্ডলের চাপ এই যে 10⁵ দেওয়া আছে, রো এর ভ্যালু যেহেতু বলা নাই তার মানে কি রো এর ভ্যালু অটোমেটিক্যালি কি 1000, আর জি এর ভ্যালু যেহেতু বলা নাই অটোমেটিক্যালি কত 9.8। এইখানে গভীরতা বের করার জন্য তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবা, কারণ কি চাপের ভ্যালু 10⁵ দেওয়া আছে আর রো এর ভ্যালু 1000 দেওয়া আছে, অথবা কিছু বলা না থাকলে তো অটোমেটিক্যালি আমরা কত ধরি 1000ই ধরি, তাহলে এটা 10.2, আর এই যে 10 গুণ 10 - 1 তার মানে কি 9, 10.2 ইন্টু হচ্ছে 9 গুণ করলে কত আসে তোমার দেখো 10.2 আর এখানে 9, 9 2 18 8, তারপর এখানে কি 1 9, দশমিকের কয় ঘর পরে আছে, মানে এই মানে কয় ঘর পরে দশমিক আছে 1 ঘর পরে, তাহলে 91.8 হবে অ্যান্সার। 91.8 কোথায় আছে দেখো, এই যে 91.84, এটা হবে অ্যান্সার। একজন ডুবুরি হ্রদের তলদেশে কাজ করার সময় 2 কিউবিক সেন্টিমিটার আয়তনের বুদবুদ উপরের দিকে প্রবাহিত হচ্ছে, পানির উপরে তলে বুদবুদের আয়তন হচ্ছে 4, তার মানে কি আয়তন জাস্ট ডাবল হয়েছে, কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত। যদি বায়ুমণ্ডলের চাপ 10 মিটার পানির চাপের সমান হয়, হ্রদের গভীরতা কত, দেখো তার মানে এইখানে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, যেহেতু 10⁵ যে ফর্মুলাটা মানে চাপটা সেটা দেওয়া নাই, তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে যে n-1 ইন্টু হচ্ছে বায়ুমণ্ডলের চাপ ডিভাইডেড রো ইন্টু জি। এখানে আমার হাইটটা দেওয়া আছে, ভালো মতো খেয়াল করে দেখো 10 মিটার পানির চাপের সমান, তার মানে কি এই যে হাইটটাকে আমি যখন চাপে কনভার্ট করব তখন কি করব এইচ রো জি, এখন এটা যেহেতু পানির উচ্চতা তার রোটা বসাবা কি পানির, যদি পারদ বলতো তাহলে রোটা বসাইতে কি পারদের, এটা মাথায় রাখবা। এইচ কত 10, এখানে রো জি লিখে দাও। এন এর ভ্যালু কত, এখানে যেহেতু দ্বিগুণ হয়েছে আয়তন এন এর ভ্যালু হচ্ছে 2, 2 - 1 মানে লেখার দরকার নাই আর, তাহলে পি এ সমান তুমি কি লিখবা, এখানে পি এ সমান লিখবা হচ্ছে 10 ইন্টু রো জি, নিচে আছে কি রোজি, রোজি রোজি কেটে দাও, তাহলে থাকে কত, থাকে হচ্ছে 10, তার মানে এটার গভীরতা হচ্ছে 10 মিটার। এখন আসো আমরা এই বর্গমূল গড় বর্গবেগ যেটা আছে এইটা নিয়ে একটু জানার ট্রাই করব, কারণ এইটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসার অনেক অনেক বেশি পসিবিলিটি আছে, ঠিক আছে। আমরা গ্যাসের গতিতত্ত্ব নিয়ে একটু জানার ট্রাই করবো আর কি, খুব বেশি জানবো তা না, আমরা ওয়ান শর্ট ক্লাসে
রিটেনের জন্য যে প্রমাণগুলো লাগবে সেটা আমরা দেখাই দিব, এটা নিয়ে প্যারা খাইও না। আমরা একটু থিওরি আলোচনা করি আগে, যে কতটুকু দরকার আসলে আমাদের। ধরো এইখানে আমার একটা গ্যাসের, ধরো কি আছে, সিলিন্ডার আছে, এখানে অনেকগুলা গ্যাসের অণু আছে। ধরো সেই অণুগুলার বেগ হচ্ছে এরকম C1, C2, C3 ডট 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 Cn পর্যন্ত। তাহলে এখানে আমি যদি গড় বেগ বের করি, মানে সি বার যদি বের করতে চাই, তাহলে সেটা কি হবে? C1, C2 ডট 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 Cn ডিভাইডেড হচ্ছে n। আমি যদি এটাকে সি স্কোয়ার বার বের করতে চাই, মানে গড় বর্গবেগ যদি বের করতে চাই, তাহলে সেটা হবে এরকম C1 স্কোয়ার প্লাস C2 এর উপরে স্কোয়ার প্লাস ডট 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 Cn এর উপরে স্কোয়ার ডিভাইডেড হচ্ছে n। আর আমি যদি CRMS বের করতে চাই, রুট মিন স্কোয়ার ভেলোসিটি যদি বের করতে চাই, সেটা হবে এরকম, এই যে সিম্পল তোমার গড় বর্গবেগের উপর বর্গমূল বসাই দিবা। তাহলে এটা কি আসবে? এটা আসবে হচ্ছে এরকম, C1 এর উপরে স্কোয়ার প্লাস C2 এর উপরে স্কোয়ার প্লাস ডট 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 Cn এর উপরে স্কোয়ার ডিভাইডেড হচ্ছে n। তো CRMS-টা সম্পর্কে মাথায় রেখো, কারণ CRMS এর আরো কিছু ফর্মুলা আছে। দেখো, CRMS ইকুয়াল টু তুমি লিখতে পারবা 3RT/m, একটা ফর্মুলা ইউজ করতে পারবা। আবার CRMS সম্পর্কে বা CRMS এর আরেকটা ফর্মুলা আছে, সেটা হলো 3p/ρ। এই এমটা হলো আণবিক ভর, তার মানে কি মোলের সাথে সম্পর্কিত হচ্ছে এইটা। আবার CRMS সম্পর্কে বা CRMS এর আরেকটা ফর্মুলা আছে, সেটা হলো এরকম, যদি একটা অণুর কথা বলা হয় 3kT ডিভাইডেড একটা অণুর ভর। এই যে সূত্রটা তুমি দেখতেছো, এই সূত্র থেকে তুমি কিছু সিদ্ধান্ত পাচ্ছ, সেটা হলো CRMS ইজ প্রপোর্শনাল √T আর CRMS ইজ প্রপোর্শনাল 1/√m। তার মানে তোমার পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, কিন্তু আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। CRMS-টা কি? পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, কিন্তু CRMS-টা কিন্তু গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এইখান থেকে কিছু ফর্মুলা আরো জেনারেট করা যায়, সেটা হচ্ছে এরকম। এটা তো আমরা জানি, এইখান থেকে আমি এভাবে লিখতে পারি CRMS1 ডিভাইডেড CRMS2, মানে দুইটা ভিন্ন ভিন্ন তাপমাত্রায় একই গ্যাসের ক্ষেত্রে তুমি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবা। আবার তুমি এটাও জানো CRMS ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু √m। মানে তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে, দেখো এইখানে কিন্তু গ্যাসটা সেম ছিল, m কনস্ট্যান্ট, এখানে হলো m কনস্ট্যান্ট, আর এখানে কি t কনস্ট্যান্ট। তাপমাত্রা কনস্ট্যান্ট, কিন্তু এখানে গ্যাসটা কি ভিন্ন ভিন্ন। দ্যাটস ওয়াই তুমি এটাকে এভাবে লিখতে পারবা CRMS1 ডিভাইডেড CRMS2 ইকুয়াল টু হচ্ছে M2 ডিভাইডেড M1। এইটা দিয়েও কিন্তু আমাদের অঙ্ক করা লাগতে পারে, সো কেয়ারফুল থেকো আর কি। চলো আমরা এখন প্রবলেম সলভ করি এই রিলেটেড, আর তেমন কিছু না জানি, কারণ এই জিনিসগুলো পরিবেশ রসায়নে আমরা খুব ভালো মতো জেনে আসছি। সবচেয়ে বড় সমস্যাটা হয় এই CRMS বেগ টাইপের অঙ্কগুলা নিয়ে, ক্যালকুলেশনটা এখানে খুব জটিল হয়ে যায়। যেহেতু তোমার এখানে হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে, এই ক্যালকুলেশনগুলো অনেক জটিল হয়ে যায়, বুঝতে পারছো? তো একটু কেয়ারফুলি এই জিনিসগুলা হাতে প্র্যাকটিস আগে থেকে যদি করে না যাও, পরীক্ষার হলে সেম টাইপের প্রশ্নই আসবে, কিন্তু তোমার প্র্যাকটিস না করা মানে না করে যাওয়ার কারণে তুমি পরীক্ষার হলে অনেক বেশি সময় লাগাবা, অথবা পরীক্ষার হলে অ্যাজাম্পশন মেথডটা কাজে লাগাইতে পারবে না। ঠিক আছে? কারণ এখানে এক্স্যাক্টলি অ্যাকুরেটলি ক্যালকুলেশন করে নিয়ে আসাটা অনেক বেশি ডিফিকাল্ট। এখানে তোমাকে কিছু অ্যাজিউম করে করে অঙ্কগুলা করতে হবে। দেখো, কত তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ -100°C তাপমাত্রায় হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগের সমান হবে। তাহলে খেয়াল করো, তাহলে CRMS
অক্সিজেন, এটাকে আমি এইভাবে লিখতে পারি 3R T অক্সিজেন ডিভাইডেড M অক্সিজেন, লিখতেই পারি। আবার হাইড্রোজেনের ক্ষেত্রে এভাবে লিখতে পারি CRMS হাইড্রোজেন ইকুয়াল টু হচ্ছে 3R T হাইড্রোজেন ডিভাইডেড M হাইড্রোজেন। এখন দেখো তো, আমি যদি যেহেতু এই যে বাম পাশ দুইটা ইকুয়েশনের বাম পাশ সমান, আমি ডান পাশ সমান লিখতে পারি। যেহেতু বলে দিছে যে কোন তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের সিআরএমএস এবং হাইড্রোজেন গ্যাসের সিআরএমএস সমান, তাহলে 3 আর কাটা যাবে, রুট তুলে দাও, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো না টি অক্সিজেন ডিভাইডেড এম অক্সিজেন ইকুয়াল টু টি হাইড্রোজেন ডিভাইডেড এম হাইড্রোজেন। মান বসাও, টি অক্সিজেনের মানটাই তো বের করতে বলছে না, টি অক্সিজেন এখানে বের করবা। এম অক্সিজেন কত? এম অক্সিজেন হচ্ছে 32, এখানে 10⁻³ মানে কেজিতে নেওয়ার দরকার নাই, কারণ দুই পাশ থেকে 10⁻³ 10⁻³ কেটে যাবে। টি হাইড্রোজেন হচ্ছে -100 ডিগ্রি, 273 থেকে মাইনাস মানে 273-এর সাথে -100 যোগ করলে কত হবে? 173। আর এটা কত? এম হাইড্রোজেনটা কত? আণবিক ভর কত? 2। খেয়াল করবো আণবিক ভরটা কত এখানে? 2। এখন তো এই 2 দিয়ে 32কে কাটলে কত হয়? 16। তাহলে টি অক্সিজেন ইকুয়াল টু হচ্ছে 16 ইন্টু 173। এখন ভাই গুণ করো, এই 16 ইন্টু 173 করলে কত আসে? 173 16, 3 6 18 8, 6 7 42, আর 1 যোগ করলে 43-এর 3, 6 1 6, 4 যোগ করলে হয় 10, এক ঘর কাটা, তারপরে 3, তারপরে 7, তারপরে 1 যোগ করো 8 6, এটা কি 7, এটা হলো 2, তাহলে 2 7 6 8 কেলভিন, যেটা সেটা হলো অ্যান্সার। আমার এটা ক্যালকুলেশন করার দরকারই ছিল না, কারণ কি জানো, দেখো অপশনগুলো খুবই দূরে দূরে আছে। তাহলে 173-কে 16 দিয়ে গুণ করলে কি হবে? অবশ্যই 1600-র চেয়ে বেশি হবে। তো 1600-র চেয়ে বেশি কি? একটাই অপশন আছে, আমার করার দরকারই ছিল না। তাপমাত্রা বৃদ্ধি পেলে অণুগুলার গড় বর্গবেগ কি হয়? ভালো মতো খেয়াল করে দেখো, গড় বর্গবেগ বলছে, বর্গমূল গড় বর্গবেগ কিন্তু বলে নাই, ঠিক আছে? তো তুমি জানো যে গড় বর্গবেগ যেটা আর কি, এই সি স্কোয়ার বার যেটা, এই সি স্কোয়ার বারকে যদি রুট করো তাহলেই তুমি কি পাবা? সিআরএমএস পাবা। এখন তাপমাত্রা বৃদ্ধি করলে দেখো সিআরএমএস এর সাথে সম্পর্কটা কি? সিআরএমএস ইজ প্রপোর্শনাল হচ্ছে রুট টি। তাপমাত্রা বৃদ্ধি করলে যদি আমার সিআরএমএস বাড়ে, তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে অবশ্যই কি হবে? তোমার সি স্কোয়ার বারও বাড়বে, এটা মাথায় রাখবা। °C তাপমাত্রায় অক্সিজেনের মূল গড় বর্গবেগ কত? মানে বর্গমূল, মানে এটা আসলে এই বর্গমূল বলতে চাইছে আর কি, মূল না, এটা বর্গমূল গড় বর্গবেগ আর কি, সিআরএমএসটা বের করতে বলছে। তাহলে এখন দেখো, তাহলে সিআরএমএস যদি বের করি, ফর্মুলাটা লেখো 3RT/M। 3 এখানে থাক, আর এর ভ্যালু বসাও 8.314, 30 ডিগ্রি মানে কি 303, আর এম এর ভ্যালু অবশ্যই কেজিতে নিতে হবে এখানে। অক্সিজেনের আণবিক ভর কত? 32, কেজিতে নিলে কি 10⁻³ আই হোপ তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। অপশনগুলো দূরে দূরে আছে, সো আমার ফুল ক্যালকুলেশন করা লাগবে না, মোটামুটি একটা ক্যালকুলেশন করলে আমি অ্যান্সার বের করতে পারবো, এখানে কোনো ঝামেলা হবে না। এখন খেয়াল করো, এখানে আমি কি করতে পারি, এই 8.314 যেটা আছে সেটাকে আমি 8 লিখবো শুধু, আর 303-কে আমি 300 লিখবো শুধু। এটা কি বলতো? 32। আর 10⁻³ উপরে যদি চলে যায়, তাহলে আমি এটাকে ভাঙ্গায় লিখতে পারি না। 10⁻³ আমি 10-এর উপরে স্কোয়ার ইন্টু 10 লিখতে পারি কিনা সেটা বলো। এখন তোমরা বলবা ভাই হ্যাঁ পারি, কোনো সমস্যা নাই। এখন খেয়াল করো, এই 10-এর উপরে স্কোয়ার এটা যদি বাইরে যায়, তাহলে এখানে কি থাকবে? 10 থাকবে। এখন এই 8 দিয়ে যদি 32-কে ভাগ করো, তাহলে কত থাকবে?
4 থাকবে। এখন দেখো এই 4টা যদি রুটের বাইরে যায় তাহলে কত থাকবে? 2 হবে, তাই তো? আমি এটা রুটের বাইরে নিয়ে গেছি, 4টাকে রুটের বাইরে নিয়ে গেছি। এখন এখানে আছে কত দেখো, এখানে আছে হলো 3 আর 300 গুণ করলে কত হয়? 900। 900 আর 10 গুণ করলে কত হয়? খেয়াল করে দেখো, 900 আর 10 গুণ করলে এখানে কত হয়? 3 ইন্টু 300 900। 900 আর 10 গুণ করলে কত হয়? 9000। তাহলে এখানে থাকে রুট 9000 ইন্টু হচ্ছে এইটা। তার মানে এই রুট 9000 ইন্টু 5 এটা আসে 9000 ইন্টু হচ্ছে 5। মাথায় রাখবা। এখন রুট 9000 এটার মানে কিভাবে বের করবো ভাই? রুট 9000 এটা তো বিশাল প্যারা, তাই না? রুট 9000 মানে তো বিশাল প্যারা। তো চলো আমরা এটাকে আরেকটু ভাঙ্গাইতে পারি কিনা, আমরা এটাকে আরেকটু ভাঙ্গাইতে পারি কিনা। দেখো এটা তো আমার এইভাবে আসলো না, CRMS ইকুয়াল টু 9000কে আমি ভাঙ্গাইতে পারি তোমার হচ্ছে 900 ইন্টু 10 ইন্টু হচ্ছে 5। 900কে রুট করলে কি হবে? 30 হয়, কারণ 30-এর উপর স্কোয়ার করলে কি হয়? 900। তাহলে 30 ইন্টু 5 ইন্টু রুট 10। রুট 10 মানে কি 3 পয়েন্ট সামথিং, এটা তোমাকে জানো। 30 ইন্টু কি বলতো? 5 মানে কি 150। 150 ইন্টু 3 পয়েন্ট সামথিং। 10কে রুট করলে কি হয়? 3.1 সামথিং বা 3 পয়েন্ট কিছু একটা, 3 পয়েন্ট সামথিং। তাহলে 150 ইন্টু 3 450। 3 পয়েন্ট যেহেতু সামথিং, তার মানে কি 450 থেকে সামান্য একটি বেশি হবে। 450 থেকে সামান্য বেশি কোনটা আসলে অপশানে আছে? এই যে 485। এইটা তোমাকে অ্যান্সার দিতে হবে অ্যাজিউম করে। আদারওয়াইজ তুমি এটা ফুল ক্যালকুলেশন করে যদি অঙ্ক করতে যাও, একটা ক্যালকুলেশন করতে তোমার 2 থেকে 2.5 মিনিট টাইম লাগবে। এটা তোমার জন্য অর্থিত না। তোমাকে এইভাবে অ্যাজাম্পশন মেথডে মোটামুটি একটা ক্যালকুলেশন করে অ্যান্সারটা অ্যাজিউম করে দিতে হবে। আর না হলে তোমাকে বাদ দিতে হবে। এই অঙ্কতে এত বেশি সময় দিলে তুমি বাকিগুলা দাগাতে পারবে না। স্থির আয়তনে একটি গ্যাসের তাপমাত্রা বাড়লে ওই গ্যাসের কি হয়? দেখো আয়তনটা এখানে কি বাবা? স্থির, তাই তো? আয়তনটা স্থির। আয়তন যদি স্থির হয় তাহলে সেক্ষেত্রে খেয়াল করে দেখো তো আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি কিনা, গেল-উসাকের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি কিনা। আয়তন স্থির থাকলে P ইজ প্রপোর্শনাল T, তার মানে তাপমাত্রা বাড়লে চাপ বাড়বে, তাহলে চাপ বাড়বে এটা আছে। আবার দেখো যে আমরা ওই শক্তি E সমান কি জানি? E সমান জানি হলো 3/2 PV, গতিশক্তি ইকুয়াল টু 3/2 PV, এটা আমরা জানি। এখন দেখো তো স্থির আয়তন, তার মানে স্থির আয়তন বলতে কি বোঝাইতেছে? আয়তন এখানে কনস্ট্যান্ট। ভালো মতো খেয়াল করো, আয়তন এখানে কি বলতো? কনস্ট্যান্ট। আচ্ছা এত কাহিনী করার দরকার নাই তো আমার, তো কাহিনী কেন করতেছে? আমরা তো এটা জানি যে ই ইজ প্রপোর্শনাল হচ্ছে টি, মানে গতিশক্তি হচ্ছে গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক। আবার এটাও জানি আয়তন স্থির থাকলে পি ইজ প্রপোর্শনাল টি। তার মানে তাপমাত্রা তুমি যদি বাড়াও তাহলে চাপও বাড়বে, গতিশক্তিও বাড়বে। অ্যান্সার হবে এ। এরপরে দেখো আমরা এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা সলভ করব। স্থির চাপে কোন তাপমাত্রায় কোনো গ্যাসের মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রায় মূল গড় বর্গবেগের অর্ধেক হবে? এখন বলছে মানে চাপটা তো এখানে স্থির। এখন খেয়াল করো, তাহলে আমি CRMS, আচ্ছা CRMS কে শুধু সি লেখো, ঠিক আছে? শুধু সি দিয়ে প্রকাশ করো CRMS কে, বারবার এত লেখার টাইম নেই। সি ইকুয়াল টু আমি লিখতে পারি PRT/M। গ্যাস চেঞ্জ করো নাই, জাস্ট তাপমাত্রা চেঞ্জ করছো এখানে। তাহলে সি আদর্শ মানে STP-তে ধরো সি নোট দিলাম আমি এটাকে, এটাকে আমি এভাবে লিখতে পারি PRT0/M। আমি যদি এখানে বলছে কোন তাপমাত্রায় কোনো গ্যাসের মূল গড় বর্গবেগ এই প্রমাণ অবস্থার অর্ধেক হবে, তার মানে সি ইকুয়াল টু হচ্ছে C0/2। তাহলে আমি যদি ভাগ করি এখানে C/C0 যদি করে দেই তাহলে এখানে থাকবে কি আলটিমেটলি? এটা ধরো 1, এটা ধরো কি 2। আমি যদি 1/2 করি C/C0 মানে কি 0.5 বা তোমার হাফ আসবে এখানে। তারপর 3R/M কাটাকাটি যাবে, 3R/M যদি কাটাকাটি যায় তাহলে এখানে থাকবে কি? এই যে T/T0 থাকবে, T/T0 থাকবে। এখন T0টা কি ভাই? প্রমাণ তাপমাত্রা, যেহেতু প্রমাণ তাপমাত্রা T0 এর ভ্যালু হলো 0°C মানে 273 কেলভিন। তাহলে 0.5 এর উপর স্কোয়ার করলে কি হবে? 0.5 এর স্কোয়ার মানে কি 0.5 ইন্টু 0.5, দ্যাট মিনস হলো 0.25।
দেখো তাহলে 0.25 ইন্টু হচ্ছে 273, মানে আমি কি করে দিছি, একবার স্কোয়ার করে গুণ করে দিছি আর ইকুয়াল টু হচ্ছে টি। তাহলে টি সমান তাহলে কি হবে, 273 আর 0.25কে আমি লিখতে পারি 1/4। 273কে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে কত হয় দেখো, 4 6 24, 3 থাকে, 3 আর 3 এখানে 33, 4 8 32, 1 থাকে, দশমিক দিলে একটা শূন্য নামালে 10 থাকে। আমি মুখে মুখে করতেছি, তোমরা চাইলে হাতেও করতে পারো। 4 2 8, 2 থাকে, 8-এ শূন্য নামাবো, 2 0, 4 দিয়ে ভাগ করলে এই যে 20কে 5 বার যায় আর কি, 68.25। তোমরা চাইলে এটা হাতেও করতে পারো। মানে 68 যখনই আসবে তোমার বাকি গুণটার করার দরকারই নেই, এই 68 এর পরে কিছু একটা আসবে, কিন্তু 68 এখানে যেহেতু আছে তুমি অ্যান্সার কি দিবা, 68 দিবা। এরপরে খেয়াল করে দেখো, এরপরে কি বলছে আমাদের এখানে, কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে 4 গুণ বৃদ্ধি পেলে মূল গড় বর্গবেগ কত গুণ বৃদ্ধি পাবে। তো জানো যে এই সূত্রটা তোমরা জানো, আমি CRMS কে C1 C2 দিয়ে প্রকাশ করব, আমার সুবিধা হবে আর কি। C1/C2 ইকুয়াল টু আমরা কি জানি, T1/T2। তাহলে T2টা কত, 4 গুণ বৃদ্ধি হয়েছে না, 4 গুণ করা হয়েছে আর কি। তাহলে এই C1 থাকলো, এখানে C2 থাকলো, তাহলে এটা হলো 4 গুণ, মানে T2টা হচ্ছে 4T1, তাহলে 1/4 থাকে, রুট করলে 1/2 থাকে। এইখান থেকে C2 ইকুয়াল টু লিখতে পারবা 2C1, তার মানে দ্বিগুণ হবে আর কি। কি হবে, দ্বিগুণ হবে। n সংখ্যক গ্যাসের অণুর প্রত্যেকটার বেগ বা দ্রুতি 2 মিটার পার সেকেন্ড, RMSটা তোমাকে বের করতে বলছে। তাহলে এখন দেখো তো আমি এটাকে এভাবে করতে পারি কিনা, CRMS ইকুয়াল টু স্কোয়ার রুট অফ, এই যে প্রত্যেকটার বেগ কি 2 এর উপরে স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার, কত পর্যন্ত থাকবে, একদম n পর্যন্ত থাকবে, নিচে কি থাকবে, n থাকবে। n সংখ্যক 2 স্কোয়ার যদি থাকে, তো তোমরা এটা ধারার অঙ্ক করছো, তাহলে এটা যোগ করলে কি হবে, n ইন্টু 2 এর উপরে স্কোয়ার, নিচে থাকবে কি n, তাহলে n কাটে দাও, তাহলে 2 এর উপর স্কোয়ার, রুট আছে, কেটে গেলে কি 2 থাকবে। 2 মিটার পার সেকেন্ডে কি হবে তোমার এখানে RMS হবে। এরপরে খেয়াল করো, কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা 120 কেলভিন থেকে 480 কেলভিনে উন্নীত করা হলো। কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা 120 কেলভিন থেকে তোমার কি করা হলো, তোমার 480 কেলভিনে উন্নীত করা হলো। তাহলে দেখো এটা ছিল T1, এটা T1, এটা হলো T2। এই 120 কেলভিনে তোমার বর্গমূল গড় বর্গবেগ বা মূল গড় বর্গবেগ যেটাই বলো না কেন, এটা দেওয়া আছে কি ভি, তার মানে এটা হলো C1। এখন C2টা মানে 480 কেলভিনে কত, সেই C2টা বের করতে হবে। আমরা জানি C1/C2 ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার রুট অফ T1/T2। C1 এর ভ্যালু হচ্ছে ভি, C2 এর ভ্যালু তোমাকে বের করতে হবে। T1 এর ভ্যালু 120 আর নিচে হলো 480। কাটাকাটি করো, এখানে 4 হবে, বুঝাই যাচ্ছে। 120কে 4 দিয়ে গুণ করলে কি হয়, 480 হয়। তো 1/4 কে রুট করলে কি হবে, 1/2 হবে। এখান থেকে C2 ইকুয়াল টু লেখা যাবে 2V। তিনটি গ্যাস অণুর বেগ যথাক্রমে 25 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড এবং 35 মিটার পার সেকেন্ড। এখানে মূল গড় বর্গবেগ কত সেটা বের করতে বলা হয়েছে। দেখো তো CRMS বের করতে বলা হয়েছে এখানে। CRMS ইকুয়াল টু ওই যে C1 এর উপরে স্কোয়ার প্লাস C2 এর উপরে স্কোয়ার প্লাস C3 এর উপরে স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এই যে এখানে অণুর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, অণুর সংখ্যা 3টা, 3 দিয়ে ভাগ করবে। এখন 25 এর উপর স্কোয়ার মানে কি সেটা বলো। প্রথমে তোমাকে বলতে হবে 25 এর উপর স্কোয়ার মানে কি। 25 এর উপর স্কোয়ার মোটামুটি সবারই জানা 625 হয়। 30 এর উপর স্কোয়ার সবারই মোটামুটি জানা 900 হয়।
কিন্তু 35 এর উপর স্কোয়ার কত হয় এটা অনেকেরই জানা নাই। কি করবা? গুণ করে নিবা। 5 পাতা 25-এর 5, 3 5 15, 17, এক ঘর কাটা, 3 5 15-র 5, 3 3 9 আর 1 কি 10। কত হয়? 5 12 2 2 1225 ডিভাইডেড হচ্ছে 3। এন্ড 1200 আর 900 কত হয়? 2100। 2100 আর 600 কত হয়? 2700। এই 25 আর 25 যোগ করলে কত হয়? 50 হয়। 2750 ডিভাইডেড হচ্ছে 3। এখন এটাকে কি করতে হবে? তোমাকে ক্যালকুলেট করতে হবে। দেখো এটা খুবই সহজ ক্যালকুলেট করা। কারণ কি এখানে যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলো দেখেই তুমি বুঝতে পারতেছো যে অ্যান্সারটা কি হইতে পারে। দেখো এখানে সর্বোচ্চ বেগ হলো 35, মাঝামাঝি বেগ হলো 30। এটা অঙ্ক করার দরকারই নাই। দেখো সর্বোচ্চ বেগ হলো 35, মাঝামাঝি 30 আর এটা হলো 25। তার মানে এটা 35-এর বেশি হবে না, 25-এর কমও হবে না। ভালো মতো খেয়াল করো। সর্বোচ্চ 35, তার মানে কি 35-এর বেশি কখনোই হবে না। আবার 25 হলো সর্বনিম্ন, তার 25-এর কমও হবে না। তাহলে 25-এর কম কোনটা আছে? দেখো অঙ্ক এটা করাই লাগবে না, 25-এর কম কখনোই হবে না। এই যে সর্বনিম্ন যেটা, তার মানে অ্যান্সার এই যেটাই হবে, তোমার 30.3 হবে। আর যদি তুমি করে বের করতে চাও এটাকে করবা, ভাগ করলে কত আসে দেখো। এটা ভাগ করলে তোমার আসে মেবি তোমার 916 পয়েন্ট সামথিং। এটা আসে হলো এরকম। সরি, এটা যদি তুমি ভাগ করো এটা আসবে 9, তারপরে 5 আছে যায় মানে 1, তারপরে হলো 2 শূন্য 6, আবার 2 শূন্য, তার মানে চলতেই থাকবে 6 6। তো 900-কে যদি স্কোয়ার 900 মানে 916 আছে এখানে, তাহলে 30-এর উপর স্কোয়ার করলে কি হয়? 900 হয়। যেহেতু 916 আছে 30-এর থেকে সামান্য একটু বেশি হবে। এই যে 30 পয়েন্ট সামথিং যেটা আছে সেটাই অ্যান্সার হবে। এই যেটা 32 কেলভিন তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ কত? এই প্রশ্নটা একটু ঝামেলার আছে। অক্সিজেন গ্যাসের যখন বলে তখন অণুরটাই আমরা ধরি, মানে সরি মানে মোল সংখ্যা যেটা আর কি, 1 মোল 2 মোল সেটার আমরা আসলে কনসিডার করি। একটা অক্সিজেন অণুর বলছে নাকি কি বলছে এখানে কিছুই বলে নাই। এটার অ্যান্সার হবে এরকম, দেখো CRMS ইকুয়াল টু P আর T এর ভ্যালু কত? 32 কেলভিন। এটা কি 32 ইন্টু 10 ইনভার্স 3 এম এর ভ্যালু। 32 32 কাটা, 32 32 কি ভাই বলো তো এখানে কাটা, তাহলে থাকে কি এই 10 টু দি পাওয়ার 3 উপরে চলে যাবে। এখানে তুমি লিখতে পারবা 30 আর ইন্টু হচ্ছে 10, 10 ইন্টু তোমার হচ্ছে √30 আর, এই টাইপের কিছু একটা আসবে। 5টি অণুর বেগ ভি, 2v, 3v, 4v, 5v বর্গ মানে মানে সিআরএমএস বের করতে বলছে আর কি। এখানে এখানে সিআরএমএস যদি বের করো দেখো খুবই সহজ। ভির উপরে স্কোয়ার, 2ভির উপর স্কোয়ার মানে কি 4v স্কোয়ার, 3ভির উপর স্কোয়ার মানে কি 9v স্কোয়ার, 16v স্কোয়ার প্লাস 25v স্কোয়ার ডিভাইডেড কয়টা অণু? 5। 25 আর 16 যোগ করলে হয় 41, 41 আর 9 যোগ করলে 50, 50 আর 4 54 আর 1 কত? 55, 55-কে 5 দিয়ে ভাগ করলে 11, তাহলে এটা হবে 11v স্কোয়ার তার উপরে রুট, তার মানে কি √11v। এই যে অপশন নাম্বার বি। এরপরে দেখো আমাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করতে হবে আমাদেরকে। এটা হচ্ছে যে তোমার স্বাভাবিক তাপমাত্রা ও চাপে, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে একটি গ্যাসের ঘনত্ব দেওয়া আছে 0.09 কেজি পার মিটার কিউব। এখন বলছে বর্গ মানে বর্গমূল গড় বর্গবেগ বা সিআরএমএসটা বের করতে বলছে। সিআরএমএস এর একটা ফর্মুলা তোমরা জানো, ঘনত্বের সাথে সিআরএমএস এর সম্পর্কটা তোমরা জানো। সিআরএমএস ইকুয়াল টু হচ্ছে এই যে 3p/ρ। স্বাভাবিক চাপ যেহেতু বলছে তাহলে আমি 10 টু দি পাওয়ার 5 ধরে নিব হিসাবের সুবিধার্থে। তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5, নিচে কি আছে 0.09, এটাকে আমি লিখতে পারি 9 ডিভাইডেড 100, কারণ 100 উপরে গেলে কি হবে 10 টু দি পাওয়ার 2 গুণ হয়ে যাবে, তাহলে 10 টু দি পাওয়ার 7। এটা থাকে হচ্ছে 3 আর 9 কাটাকাটি করলে 1/3 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার 7, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি 10 ইন্টু 10 টু দি পাওয়ার 6।
আলটিমেটলি এটাকে আমি এখন এইভাবে লিখতে পারি যে 10/3 ইন্টু হচ্ছে 10⁶ কে রুট করলে হবে কি 10⁻3, কারণ 3 উপর স্কোয়ার করলে কি 6, স্কোয়ার আর হাফ কি কাটাকাটি যাবে, তাহলে 10/3 মানে এটা হলো 3.33 ইন্টু হচ্ছে 10⁻3। এখন দেখো এই 3.33 কে রুট করলে কি আসবে বলো, এটা কি 4-এর থেকে ছোট না? 4 যদি এটা এক্স্যাক্টলি হইতো তাহলে 2 হতো, 4-এর থেকে ছোট তার মানে কি এটা 1-এর থেকে বড় হবে কিন্তু 2-এর থেকে ছোট হবে। তাহলে ধরো এটা কত হইতে পারে, চিন্তা করো তো এটা হইতে পারে কত? √3 এর ভ্যালু কত? √3 এর ভ্যালু হচ্ছে 1.7 মানে 1.73, আর √3 থেকে একটু বেশি, তাহলে ধরো 1.7 কে আমি হিসাবের সুবিধার্থে 1.8 যদি ধরি, 1.8 ইন্টু 10⁻3 তার মানে তোমার 1800 সামথিং কিছু একটা আসবে। 1800 সামথিং কোনটা আছে দেখো তো, 1800 সামথিং আছে হলো এই যে অপশন নাম্বার বি। এখন দেখো তো এটা অ্যান্সার কিনা। √3 কে রুট করলে আমরা কি পাই, মানে 1.73 পাই, কিন্তু যেহেতু √3 চেয়ে সামান্য বেশি তার মানে 1.8 আমি ধরে নিলাম আর কি, 8 এর একটু বেশি হয় মনে হয়, না হলে তো ওই 1839 আসতো না। তো এটা অ্যান্সার হবে 1839.38। 0°C তাপমাত্রায় অক্সিজেনের তোমার CRMS বেগটা কত সেটা বের করতে বলছে। চলো আমরা করে ফেলি, দেখি পারা যায় কিনা। CRMS ইকুয়াল টু হচ্ছে 3, আর এর ভ্যালু 8.3 বসাও, টি এর ভ্যালু কত 0° মানে 273, আর এম এর ভ্যালু কত 32 ইন্টু 10⁻3। হিসাবের সুবিধার্থে এই জিনিসটাকে এইভাবে ধরে নাও, 3 ইন্টু 8.3 সরি 8 ধরে নাও, 273কে ধরে নাও 270, এটা ধরো 32 ইন্টু 10⁻3। তো দেখো এইটাকে আমি এইভাবে লিখতে পারি, 8 দিয়ে যদি 32কে কাটো 4, এটাকে আমি এভাবে লিখতে পারি 3 ইন্টু এই 10⁻³ উপরে গেলে 10⁻³ হবে, এটাকে আমি লিখতে পারি 3 ইন্টু তোমার 270 ইন্টু 10 আর 10/2, এই যে 4 আছে না, এই 4টা রুটের বাইরে গেলে 2 হবে, আর এখানে আমি 10⁻³ এটাকে আমি যদি এভাবে ভাঙ্গায় লিখি 10 এর উপরে স্কোয়ার ইন্টু হচ্ছে 10, এই 10 এর উপর স্কোয়ার যেটা এটা রুট করলে কি 10টা বাইরে যাবে আর শুধু এখানে 10 থেকে যাবে। তাহলে এখন দেখো এই 270 ইন্টু 10 তার মানে কি 2700, 2700 ইন্টু 3 মানে কি 8100, হ্যাঁ 27, 54, 81, হ্যাঁ 8100 ইন্টু হচ্ছে 5। এখন দেখো তো 8100 মানে কি, 8100 মানে হচ্ছে এই যে 90 এর উপর স্কোয়ার মানে কি 90 এর উপর স্কোয়ার মানে হচ্ছে তোমার 8100, তাহলে এটা হবে কি তোমার আর একটা পেজ নেই যদি, এটা হবে হচ্ছে 90 ইন্টু 5 মানে কি 450, কিন্তু আমি যেহেতু মানে ভ্যালুগুলাকে কমায় ধরছিলাম, 8.3 কে ধরছিলাম 8, 273 কে ধরছিলাম 200 তোমার হচ্ছে 70, তার মানে 450-এর সামান্য একটু বেশি হবে অ্যান্সার। তাহলে এখন দেখো তো 450-এর থেকে সামান্য বেশি কোনটা আছে, এই যে এটা 461, এটা অ্যান্সার হবে। স্থির চাপে কত তাপমাত্রায় কোনো গ্যাসের বর্গমূল মানে বর্গবেগের বর্গমূল, তার মানে বুঝতে পারতেছো CRMS প্রমাণ চাপ ও তাপমাত্রায় তোমার হচ্ছে গড় বর্গবেগের বর্গমূলের দ্বিগুণ হবে, মানে ব্যাপারটা হচ্ছে এই এখানে একটা র্যান্ডম কন্ডিশন সেই তাপমাত্রাটা বের করতে বলছে তোমাকে, একটা র্যান্ডম কন্ডিশনের CRMS আর একটা হলো আদর্শ অবস্থায় CRMS। CRMS ইকুয়াল টু তুমি লিখতে পারবা যে 3RT/m, আর একটা হলো আদর্শ C0 মানে প্রমাণ যেহেতু STP তে, তাহলে কি 3RT0 হচ্ছে m, কাটাকাটি করো। এখন বলছে কি যে ওই র্যান্ডম কন্ডিশনে CRMSটা হচ্ছে
প্রমাণ তাপমাত্রা এবং চাপে যে সিআরএমএস তার হলো দ্বিগুণ। তাহলে এখানে এই সিআরএমএসটা হচ্ছে 2 ইন্টু সি নোট সিআরএমএস, তাই তো? এখন যদি তুমি এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও আর এইটাকে যদি তুমি 2 নাম্বার ইকুয়েশন দাও, এখন তুমি যদি 1/2 করো, 1/2 যদি করো তাহলে তুমি কি পাবা? একে পাশে বাম পাশে পাবা 2 আর 3r/m কাটাকাটি যাবে, উপরে থাকবে টি, নিচে থাকবে টি নোট মানে 273। তাহলে এখন টি এর ভ্যালু কত হবে? স্কোয়ার করে দাও, তাহলে 4 ইন্টু 273 কত আসে? 3 4 12 2 4 7 8 আসার একে 29, 4 2 8 আর কি 2 10, 1092 কেলভিন। অপশন নাম্বার বি। এটা খুব ভালো একটা প্রশ্ন, এই প্রশ্ন একটু ভালো মতো দেখো। একটি সিলিন্ডারে রাখা একটি আদর্শ গ্যাসের অণুগুলার বর্গমূল গড় বর্গবেগ মানে সিআরএমএস, এটা হলো ইউ। এখন বলছে গ্যাসের তাপ প্রয়োগের ফলে চাপটা কি হলো? 9 গুণ বৃদ্ধি পেল, মানে 9 গুণ হয়ে গেল আর কি। সিলিন্ডারের আয়তন অপরিবর্তিত থাকলে, সিলিন্ডারের আয়তন অপরিবর্তিত থাকলে তোমার পরিবর্তিত বর্গমূল গড় বর্গবেগটা কত হবে? এখন দেখো, তুমি সিলিন্ডারটা কল্পনা করো, এখানে সিলিন্ডারে তুমি কোনো গ্যাস ঢুকাও নাই বা সিলিন্ডার থেকে কোনো গ্যাস বেরও করে দাও নাই, আয়তনটা এখানে কনস্ট্যান্ট। যেহেতু তুমি সিলিন্ডার থেকে গ্যাস বের করেও দাও নাই আবার ভিতর ঢুকাও নাই, তাহলে এই এমটাও কনস্ট্যান্ট। এম বাই ভি আসলে জিনিসটা কি? ঘনত্ব। তাহলে এই রোটাও এখানে কনস্ট্যান্ট, এই রোটা কি বলতো এখানে? কনস্ট্যান্ট। তাহলে আমি সিআরএম এর সমান কি জানি? সিপি বাই রো। সিআরএমএস এর সাথে মানে সি লিখি সিআরএমএস কে, সি ইজ প্রপোর্শনাল 1 বাই রুট রো। এটাকে আমি বলতে পারি C1 বাই C2। আচ্ছা, মানে তাপমাত্রা তো চেঞ্জ হয়েছে না, সরি চাপ চেঞ্জ হয়েছে না, রো তো এখানে কনস্ট্যান্ট। সি ইজ প্রপোর্শনাল রুট পি, C1 বাই C2 ইকুয়াল টু হচ্ছে রুট P1 বাই P2। P2 এখানে কত? তোমার 9P1, এক্স্যাক্টলি 9 গুণ বৃদ্ধি পেল। 9 গুণ বৃদ্ধি পেলে 9P1 লেখাটা আসলে ঠিক না, ভাষাগতভাবে এটা 9 গুণ করা হলো তাহলে 9P1 হতো, আর 9 গুণ বৃদ্ধি পেলে এটা হবে 10 হবে, মানে P2টা হবে এরকম, P2 ইকুয়াল টু হবে 10P1। দেখি 10 দিয়ে মিলে কিনা, 10 দিয়ে না মিললে 9 দিয়ে করবো। তাহলে C1 হচ্ছে ইউ, এটা কি C2, তাহলে P2 হচ্ছে 10P1, তাহলে 1/10। না, এটা কোনোভাবেই মিলবে বলে আমার মনে হচ্ছে, ওরা 9 দিয়েই করছে বোঝা যাচ্ছে, ওরা 9 দিয়ে যেহেতু করছে তাহলে এটা এইরকম হবে আর কি, ইউ ডিভাইডেড C2 ইকুয়াল টু হচ্ছে 1/√9 মানে কি 3, তার মানে C2 ইকুয়াল টু হবে আমার 3U। বাট ভাষাগতভাবে কিন্তু 9 গুণ বৃদ্ধি করা আর 9 গুণ করা কিন্তু সেম জিনিস না, ভাষাগতভাবে কিন্তু এটা হওয়ার কথা, এই 10ই হওয়ার কথা। বাট যেহেতু মিলতেছে না অপশানে, তাহলে এখন কি আর করার, এটা দিয়ে করা লাগবে। গ্যাসের অণুগুলার গড় বর্গবেগ পরম তাপমাত্রার সমানুপাতিক, এগুলো সবগুলা পাওয়া যায় গ্যাসের গতিতত্ত্বের থেকে, এটা বয়েলের থেকে বা তাপগতিবিদ্যা থেকে এগুলো পাওয়া যায় না, এটা মোটামুটি সবই পাওয়া যায় গ্যাসের গতিতত্ত্ব থেকে। আচ্ছা, আমরা তাহলে আজকে ক্লাসটা এখানেই রেখে দিই, নেক্সট ক্লাসে পুরোটা একদম শেষ করে দিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনা করো। আল্লাহ হাফিজ।